দেখছেন স্বপ্নধরা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমাদের আলোচনার বিষয় পাহাড়ে অস্থিরতার নৈপথ্যে কি। আপনারা সবাই জানেন যে খাগড়াছড়িতে গত কয়েকদিন ধরে একটা অস্থির পরিবেশ বিরাজ করছে, পরিস্থিতি বিরাজ করছে। 144 ধারা সেখানে জারি আছে। 3 জন নিহতের ঘটনা ঘটেছে। একটা ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। কিন্তু একজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরও কিন্তু পরিস্থিতি অন্যদিকে অস্থির হয়ে যায়, উত্তপ্ত হয়ে যায় এবং একসময় সেটি আসলে সেই ধর্ষণ কাণ্ড থেকে আমরা দেখি যে অন্যদিকে মোড় করতে শুরু করে। তো এই বিষয়টি নিয়ে আমরা অনেকের মনে প্রশ্ন আছে, আসলে কেন এই ঘটনা ঘটছে। অনেকে রাজনৈতিক বক্তব্য দেখছি, রাজনীতিবিদরা বক্তব্য দিচ্ছেন। সব কিছু মিলে আমরা আসলে এর একটু ভেতরের দিকে খতিয়ে দেখার চেষ্টা করব যে এই ঘটনার নৈপথ্যে আসলে কী আছে। 3 জন আলোচক আছেন আমাদের সঙ্গে, একটু পরিচয় হয়নি। আমার সঙ্গে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর নাইম আশফাক চৌধুরী, তিনি নিরাপত্তা বিশ্লেষক। আছেন মেহেদি হাসান পলাশ, তিনি সম্পাদক পার্বত্য নিউজ, এবং আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সৌম্য মাহবুবুল আলম, তিনি নিরাপত্তা ও ভূ রাজনৈতিক বিশ্লেষক। 3জনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আলোচনা শুরু করবো। আমি তো মেহেদি হাসান পলাশ আপনাকে শুরু করে আমি একটু এই যে বলছিলাম, একটা ধর্ষণকাণ্ড নিয়ে সেখানে ঘটনা ঘটলো, একজনকে গ্রেপ্তার করা হলো, তারপরেই যেন পরিস্থিতি আবার হঠাৎ করে উত্তপ্ত হয়ে গেল। আমরা দেখলাম 3জন সংঘর্ষের ঘটনা ঘটলো, 3জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আপনি এর পেছনে আসে কারণগুলো যদি ছোট করে একটু আমাদের জানান যে আসলে এর পেছনে নৈপথ্যে কী আছে। জি, প্রথমত ধন্যবাদ এটিএন নিউজকে এবং যারা দর্শক দেখছেন, আসসালামু আলাইকুম। আপনি যেটা বলছেন ধর্ষণ কাণ্ড, আমি 25 তারিখ থেকে বলা শুরু করেছি যে এটা আসলে ধর্ষণের ঘটনা ঘটে নাই। আচ্ছা। এবং বেশ কয়েকদিন ধরে টকশোতে আমি বলেছি, কারণ আমি যেহেতু ওই অঞ্চল নিয়ে সাংবাদিকতা করি, আমি আমার নিজস্ব অনুসন্ধানে আমি এটা আগেই জানতে পেরেছিলাম। এবং আজকে সকালে 10টার দিকে ডাক্তাররা এই পুলিশের কাছে এই মেডিকেল রিপোর্ট হস্তান্তর করেছে। এবং আমি জাস্ট দেখাতে চাচ্ছি, দিস ইজ দ্য মেডিকেল রিপোর্ট, এটা আমার হাতে আছে। এই মেডিকেল রিপোর্টে আমরা দেখতে পাই যে মানে ধর্ষণের জন্য যে যতগুলো সিমটম আছে সবগুলোই নেগেটিভ। আচ্ছা। এমনকি মেয়েটার হাইমেন সেটাও ইনট্যাক্ট আছে, কোনো স্পামের কোনো নাই। তার ফিজিক্যাল আর যা যা সিমটম থাকা দরকার কোনো সিমটমই তার শরীরে কোথাও নাই। এবং এমনি যে সার্কমস্টেন্সের যেগুলো ইনভেস্টিগেশন হয়, যে যেখান থেকে তাকে ধরেছে বা যেখানে রেপ করা হয়েছে, একটা জায়গায় যদি একটা মেয়েকে রেপ করা হয় মিনিমাম কিছু নড়াচড়া তো হয়, মাটি কিছুই হয় জোর করে, যেহেতু এর কোনো কিছুই ঘটে নাই। তো কাজেই এই ঘটনাটা, তাহলে এই ঘটনাটা কিভাবে হলো যেহেতু এটা নাই। আমি আজ সারাদিন এটা নিয়ে কাজ করছিলাম, বিশেষ করে সকালবেলা যখন আমি মানে এই মেডিকেল রিপোর্টটা পেলাম, আমি মানে আমার অনুসন্ধানটা আমি মানে সেকেন্ড পর্যায়ে নিতে চেষ্টা করলাম যে আসলে তাহলে কেন হলো, মানে এই মেয়েরা কেন এই কাজটা করলো, যেহেতু আসলেই ধর্ষণ হয় না, তাহলে মেয়েরা কেন মামলাটা ফাইল করলো। আমি আমার অনুসন্ধানে যেটা পেয়েছি সেটা হলো যে হয় ভয় দেখিয়ে, কারণ এই মেয়ের যে বাড়ি যেখানে, এটা খাগড়াছড়ি শহরে, আমার পাশে খাগড়াছড়ি ব্রিগেড কমান্ডার আছেন যিনি খাগড়াছড়িতে ছিলেন, খাগড়াছড়ি শহরের স্বনির্ভর যেখানে ইউপিডিএফের মানে হেডকোয়ার্টার, তার খুব কাছে। তো সেখানে তাদেরকে চাপ দিয়ে হোক বা ভয় দেখিয়ে হোক, এটা একটা প্লট করে এই কাজটা করা হয়েছে এবং এই মামলাটা দেয়া হয়েছে। এবং আপনি দেখেন, আরও যদি কিছু ঘটনা বলি তাহলে এটা পরিষ্কার হবে। সেটা হলো যে যখন এই মেয়েটাকে নিয়ে আসা হলো, মেয়েটাকে নিয়ে রাত 12টায় ডাক্তারের কাছে নিয়ে গেছে যারা মেয়ের বাবা এবং মারমা স্টুডেন্ট কাউন্সিলের যে সেক্রেটারি উইকানু মারমা এবং ওই সংগঠনের আরও কিছু নেতা নিয়ে গেছে। এবং নিয়ে যাওয়ার পরে তারাই আবার পুলিশকে ফোন করেছে যে এখানে এরকম একটা ঘটনা ঘটেছে, এটা নিয়ে আসেন। এদিকে যখন এই ঘটনা ঘটছে, সেখানে আবার আরেকটি গ্রুপ আপনার এই মোবাইলে একটা ছবি নিয়ে একটা হিন্দু বাড়িতে, সংখ্যালঘুর বাড়িতে গিয়ে বলছে যে তোমার ছেলে এই কাজটা করেছে। তো বলছে মানে চয়নশীল। তো তারা বলছে যে আমার ছেলে তো কাপ্তাইয়ে পলিটেকনিক্যালে পড়ে, সে তো কাপ্তাইতে আছে। দেন ছবিতে ভিডিও কলে দেখিয়েছে, দেন বলছে তাহলে তোমার ছোট ছেলে এটা করেছে। ওই যে যেটা আমরা বলি যে মানে তুমি পানি ঘোলা করো নাই, তাহলে তোমার বাবা ঘোলা করেছে, এরকম একটা ব্যাপার না। অ্যান্ড দেন তাকে ধরে এনে মেয়েটাকে দেখায়। মেয়েটা নিজেও জানে না যে কারা তাকে ধরে নিয়ে গেছে, কারা তাকে রেপ করেছে, তারা বাঙালি না তারা পাহাড়ি, কিছুই জানে না, কারণ আমি সে বলতে পারে নাই। তো
দেন তারপরে ডাক্তারের কাছে যখন গেছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে ওখান থেকে তারা আবার পুলিশ গেছে, বলছে আমরা এখনই মামলা করব। তারা এই গ্রুপটাই, এই 7 জন আর উইকানো মার্মা এবং তার বাবা, এরা সবাই মিলে আবার পুলিশ এসছে রাত্রে 4:30টার সময়, সেখানে মামলা দায়ের করা হয়েছে। তাহলে আমরা যদি এটুকু ধরে নিই, তাহলে আমরা দেখতে পাই যে একটা ধর্ষণের ঘটনা যদি ঘটেই থাকে, তাহলে বিচার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। তো একজনকে আটকও করা হয়েছে এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। বাকিদের নাম বের করার জন্য এই রিমান্ড প্রক্রিয়াটা মানে শেষ করা দরকার ছিল, কিন্তু সেই কাজটা না করতে দিয়ে সকালবেলা দেখা গেল যে হাজার হাজার লোক, এর মধ্যে তারা ব্যানার ট্যানার বের করে ফেলেছে, তারা রাস্তায় ব্যারিকেড দিয়েছে এবং তারা ওই যেহেতু ঢাকা থেকে অনেক গাড়ি যায়, পর্যটনের গাড়ি ছুটির সময়, সেই গাড়িগুলো আটকে দিয়েছে। আবার সাজেক থেকে বা অন্যান্য জায়গা থেকে যে সমস্ত পর্যটকদের গাড়ি, এটা আটকে গিয়েছে। যখন এটা আইন শৃঙ্খলা বাহিনী এটা ক্লিয়ার করতে গেছে, তাদের উপরে ইটপাটকেল, আমরা ছবি দেখে দিচ্ছি। আমরা আসছি, আমি একটু মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর নাঈম আশফাক চৌধুরী, আপনার কাছে একটু জানতে চাই। মেহেদী হাসান পলাশ যেমনটি বলছেন, তিনি দাবি করছেন, মানে তথ্য প্রমাণ দিয়ে বলছেন যে সেখানে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি, কিন্তু এবং তার শঙ্কা যে সেই মেয়েটিকে অনেকটা জোর দেখিয়ে বা ভয় দেখিয়ে এই মামলা দায়ের করা হতে পারে। এই ঘটনার পর স্বরাষ্ট্র উপদেষ্টা একটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে একটি মহল খাগড়াছড়িতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তিনি বলছেন যে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধনে এই ঘটনা ঘটতে পারে বলে তিনি দাবি করেছেন। আমি তো আপনার কাছে একটু জানতে চাইব যে এই ঘটনা যদি না ঘটে, তাহলে বা জোর করে যদি এই মামলাটা করানো হয়, আপনি এর পেছনে আসলে কী কারণ দেখছেন? আমি সেনাবাহিনীতে 32 বছর চাকরি করেছি এবং চাকরি করার পরেও বাইরে চলে এসেছি অ্যারাউন্ড 6 ইয়ার্স। সেই 6 বছরও পার্বত্য চট্টগ্রামে কি হচ্ছে সেটা একটু খেয়াল রাখি, যেহেতু 32 বছর ছিলাম ওইখানে। সো এইরকম ঘটনা আমার কাছে খুব নর্মাল মনে হয়েছে, বিকজ যারা করেছে তাদের চরিত্র, তাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি যেমন জানি, এখানে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আছেন, উনিও জানেন। যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করেছেন অথবা পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছেন, তারা জানেন যে কীভাবে এই কাজটা হয়। আর কয়েকটা বিষয় একটু বলবো। 1 নম্বর হলো যে এইখানে ধর্ষণের কোনো ঘটনাই হয়নি এবং সেই ঘটনাকে কেন্দ্র করে অলরেডি ব্যানার পোস্টার ছাপানো হয়ে গেছে, সকালবেলা অবরোধের ডাক হয়ে গেছে। তার সাথে আপনি মিলিয়ে নেবেন যে সময়টা কখন, সময় যখন প্রধান উপদেষ্টা দেশের বাইরে, সেনাপ্রধান দেশের বাইরে এবং পুজোর ছুটি শুরু হয়েছে। সো পুজোর ছুটিতে কি হয়, পুজোর ছুটিতে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, বিভিন্ন জায়গা থেকে যে ছাত্রীরা যায়, ওনারা আবার পার্বত্য চট্টগ্রামে ওই এলাকার লোকজন আবার চলে যায়। এইটাকে তারা কাজে লাগায়, ইউপিডিএফ, জেএসএস সবাই কাজে লাগায়। এর সাথে যদি আপনি আরেকটা তাদের হ্যাবিট যদি আমি বলি, যে তারা যে কাজগুলো করে, এক তো চাঁদাবাজিগুলো এই কাজটা করেই জোরপূর্বক করে এবং মিছিলে যখন যাবে তখন কিন্তু মিছিলে আপনি যদি না যান তাহলে জরিমানা, ইভেন শারীরিক শাস্তিও কিন্তু প্রদান করে। সো সাধারণ নাগরিক যারা আছে তারা কিন্তু জিম্মি এদের কাছে। প্রশ্ন করতে পারেন যে সেনাবাহিনী এখানে আছে, তাহলে জিম্মি কেন? জিম্মি শান্তি চুক্তি যেটা হয়েছিল, সেখানে শান্তির চুক্তির পূর্বে ছিল একটি দল, একটি সন্ত্রাসী দল, পিসিজেএসএস, যার আর্মড উইং সমস্ত পাহাড়ে অশান্তি তৈরি করত। শান্তি চুক্তির পরে এখন হলো 6টি সন্ত্রাসী দল। সো একদিকে সন্ত্রাসী দলের বা আর্মড উইংয়ের 6 টাইমস বেড়েছে। অন দ্য আদার হ্যান্ড, শান্তি চুক্তির চুক্তি অনুযায়ী, শর্ত অনুযায়ী 241টা ক্যাম্প, অলমোস্ট 1/3 অফ টোটাল আর্মি ক্যাম্প আবার কিন্তু উইথড্র করে চলে আসছে। তাহলে কি সৃষ্টি হলো? সৃষ্টি হলো নিরাপত্তার একটা শূন্যতা। এই নিরাপত্তার শূন্যতার কারণে বা এইটাকে ব্যবহার করে এই 6টি দল ত্রাসের রাজত্ব চালাচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামে। এর সাথে ডট কানেক্ট করেন, কয়েকদিন আগে ত্রিপুরার রাজা একটা কথা বলেছিল, যেটা মিডিয়াতে আমরা দেখেছি। ত্রিপুরার রাজা বলেছে যে 47 সালে পার্বত্য চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার এবং চট্টগ্রাম আমাদের নেওয়া উচিত ছিল, মানে ভারতের নেওয়া উচিত ছিল। আমরা সেই সুযোগ হারিয়েছি। এখন আবার সেই সুযোগ এসেছে, উই শুড গো অ্যান্ড ক্যাপচার ইট। সো একের সাথে এইটার সাথে এটা মিলিয়ে নেন ডটগুলো।
কিছুদিন আগে বছর খানেক আগে যে রেজিম যেটা ছিল সেই রেজিমের পতন হয়েছে, এই পতনের সবচেয়ে সংক্ষুব্ধ হলো ভারত। কারণ যে পরিমাণে তাদের ইনকাম হতো এ দেশ থেকে, বিভিন্ন ন্যাশনাল ইন্টারেস্ট তারা নিয়ে যেত, সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ভারতের চোখে চোখ রেখে বর্তমান সরকার কথা বলতে পারছে। সো ফলে ভারত কখনো চাবে না একটা স্টেবল বাংলাদেশ তৈরি হোক। সো যে কথাটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এইটা একেবারে ফেলে দেওয়ার মতো কোনো কথা নয়। সকল ইঙ্গিত এবং পারিপার্শ্বিক যদি পরিস্থিতি বিবেচনা করেন, ডটগুলো কানেক্ট করেন, তাহলে দেখবেন এর যথেষ্ট কারণ আছে উনি বলার। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুল আলম আপনার কাছে আসি। একটা ঘটনা আমরা দেখি যে পাহাড়ে কোনো ধরনের এই ধরনের ঘটনা ঘটলেই একটা দাবি ওঠে যে সেনা ক্যাম্প সরিয়ে না হোক। মানে এই যে ঘটনাটি ঘটলো এরপরেও কিন্তু একটা অজুহাত তৈরি হলো এবং একই ধরনের দাবি আসে। এই ধরনের দাবি কেন হয় এবং এটার পেছনে কারণ কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। শুরুতে আপনাকে শুভেচ্ছা এবং আপনার পক্ষ থেকে, আপনার মাধ্যমে আপনার দর্শক শ্রোতার সবাইকে শুভেচ্ছা এবং সালাম। শুরুতে আমি একটা জিনিস একটু বলে নিতে চাই যে এই যে 23 তারিখ থেকে 30 তারিখ আজকে এ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে, এতে ইতিমধ্যে এটা মোটামুটি প্রমাণিত যে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং আমরা যদি এফআইআরটাও খেয়াল করি, সেখানে অ্যাকচুয়ালি কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে অভিযোগ ছিল না, অজ্ঞাতনামাদের নামে অভিযোগ ছিল। সেখানে একজনকে করা হয়েছে। তো এই ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে তারা যে কাজটা করেছে, ভিন্ন পথে নিয়েছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করেছে, তাতে অনেক জানমালের ক্ষতি হয়েছে, 3 জন মারা গেছে, অনেকে আহত হয়েছে, অনেকের বাড়িঘর পুড়েছে। তাদের সকলের জন্য আমাদের সহানুভূতি। জেনারেল নাঈম আশফাক যেমন বললেন, আলহামদুলিল্লাহ আমিও 35 বছর চাকরি করে অবসরে গিয়েছি। সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ব্রিগেডিয়ার পর্যন্ত সব র্যাঙ্কে পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছি এবং আমি সর্বশেষ খাগড়াছড়িতে ব্রিগেড কমান্ডার ছিলাম 2 বছর। অনেক ধরনের সিচুয়েশনটা ফেস করেছি এবং এই ধরনের সিচুয়েশন পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়তই তারা ঘটনার চেষ্টা করে এবং তারা সুযোগ খুঁজে যে কখন এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে একটা মিডিয়া ক্যাম্পেইন করা যায়। তাদের কাজই হলো স্বনির্ভরে আসবে, এসে একটা ঘটনা ঘটাবে, হইচই করবে, কিছু ছবি তুলবে এবং পোস্ট করবে এবং একটা ইন্টারন্যাশনাল ওপিনিয়ন ক্রিয়েট করার জন্য, যেখানে পাহাড়ে তাদের মানবাধিকার নাই। এবং এখানে আপনি যদি এই পাহাড় থেকে সেনাবাহিনীর ঘটনার কথাটা বলেন, সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে কেন আছে? অন্যান্য জায়গায় বাংলাদেশে তো সেনাবাহিনী নাই। অন্যান্য জায়গায় যেখানে সেনাবাহিনীর প্রয়োজন হয় ইনএড টু দি সিভিল পাওয়ার, বিশেষ পরিস্থিতি, যেমন আমরা এখন সারা বাংলাদেশে আছি, সেখানে সেনাবাহিনী যায়, কাজ করে, আবার ফিরে আসে। কিন্তু আমরা যেখানে দীর্ঘদিন থেকে আছি, সেই বেসিক্যালি আমরা 1972 থেকে আছি। তারপরে 76-এ মূল ডেভেলপমেন্ট হয়েছে, বাট 1972 থেকে আমরা পার্বত্য চট্টগ্রামে অপারেশন করছি, রাইট আফটার আওয়ার ইন্ডিপেন্ডেন্স। তাহলে এত দীর্ঘদিন যে আমরা এখানে এত কষ্ট স্বীকার করে আছি, অমানবিক কষ্ট স্বীকার করে এখানে আছি, কেন আছি? এটা আমরা আছি দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য। কারণ পার্বত্য চট্টগ্রামের যে ভূপ্রকৃতি, আমরা যে আমাদের পাশে যে জায়গাটা আছে গোল্ডেন ট্রায়াঙ্গল, এবং 3টা দেশের আমরা একটা সংযোগস্থল, সেখানে প্রত্যেকটা দেশেরই একটা ইনসার্জেন্সি এবং কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন চলছে। এবং এমন একটা কম্বিনেশন আমাদের 3টা দেশের, মিয়ানমার মিলিটারি অটোক্রেসি, বাংলাদেশ আনস্টেবল ডেমোক্রেসি অ্যান্ড অ্যানাদার ডেমোক্রেসি, তাদেরও আবার এই এলাকায় সার্ভিস সিস্টেমে অনেক ধরনের সমস্যা ছিল। সেরকম একটা জায়গাতে বসে, যেখানে আমরা এরকম একটা সিচুয়েশন, কিন্তু আমরা মিলিটারি কিন্তু আমরা কোঅপারেট করতে পারি না, আমাদের কিন্তু কোনো কোলাবোরেশন করার স্কোপ নাই এখানে, বিকজ অফ দি রাগেড টেরেন, বিকজ অফ দি পলিটিক্যাল সিচুয়েশন ইন দি কান্ট্রিজ। অন দি আদার হ্যান্ড, যারা মিসক্রিয়েন্ট, তাদের কিন্তু আমরা কোলাবোরেশনের জায়গা এখানে খুব সুন্দর, মানে বিকজ অফ দি টেরেন, মানে এথনিক লিঙ্কেজেস, সব কিছু মিলে তাদের কোলাবোরেশনটা আছে, আমাদেরটা নাই। এরকম একটা জায়গায় সেনাবাহিনী থাকা অবশ্যই প্রয়োজন এবং সঙ্গত কারণে আমাদেরকে রেখেছে। এখন তারা কেন আমাদেরকে এখান থেকে চলে যেতে মানে তারা কেন চায় যে আমরা এখান থেকে চলে যাই, কেন থাকতে না পারি? এখানে 3টা জিনিসকে আমরা ফলো করতে পারি। ওয়ান ইজ ফ্লো অফ মানি ফ্লো, সেকেন্ড ওয়ান ইজ পলিটিক্স হুইচ ইজ কানেক্টেড টু পাওয়ার, পলিটিক্স অ্যান্ড পাওয়ার, অ্যান্ড থার্ড ওয়ান ইজ জিও পলিটিক্স অথবা রিজিওনাল পলিটিক্স। প্রথমটা যদি আমরা চিন্তা করি, ফ্লো অফ মানি, আপনারা এর আগে খাগড়াছড়িতে, রাঙামাটিতে, বান্দরবনে প্রতি বছরই প্রায় সাংবাদিক ভাইরা যান এবং আপনারা রিপোর্ট করেন এসে পার্বত্য চট্টগ্রামে কী পরিমাণ চাঁদাবাজি হয়। আমি 2016 সাল পর্যন্ত ছিলাম, তখন একটা স্ট্যাটিস্টিক ছিল অ্যারাউন্ড 400 crore টাকা টার্নওভার হয় চাঁদা, ইলিগাল মানে এক্সটর্শন বছরে। নাও
আজকে আমি কথা বললাম এবং কিছু কিছু সোর্সের মাধ্যমে খোঁজ নিলাম, ইট হ্যাজ নাও রাইজেন টু 700 crore টাকা। ক্যান ইউ ইমাজিন 700 crore টাকা? এই যে তারা ঘটনাটা ঘটালো, ইট হ্যাজ এ হিউজ ইনভেস্টমেন্ট অফ মানি। তাদেরকে লবি ক্রিয়েট করতে হয়েছে, তাদেরকে মিছিল অর্গানাইজ করার জন্য করে মিডিয়াকে তাদেরকে ম্যানেজ করতে হয়েছে, কত ধরনের বিষয় আছে, তাহলে কী পরিমাণ টাকার প্রয়োজন। সো এটা একটা বিষয়। এখানে যারা আছে, যে যতগুলো সন্ত্রাসী দল আছে, জেনারেল নাঈম আশফাক বললেন যে 6টা আগে একটা থেকে 6টা হয়েছে, প্রত্যেকেরই মেইন জব হলো টাকা কালেকশন, মানে চাঁদা কালেকশন করে ওইটা দিয়ে ফুর্তি করা। সেকেন্ড হলো আপনি ফলো দি পলিটিক্স অ্যান্ড পাওয়ার। এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে আমরা যদি পলিটিক্সের কথা চিন্তা করি, অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো পলিটিক্স। এই যে ঘটনাটা হলো, এবারে সেনাবাহিনী সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয়েছে এই সিচুয়েশনটা মোকাবেলা করতে। কেন? বিকজ তার যে হেল্পিং হ্যান্ডগুলো, ওখানে যে পলিটিক্যাল হ্যান্ডসগুলো ছিল, মুরব্বীরা যারা ছিল, এরা নাই এখন। আমি যখন কমান্ডার ছিলাম তখন যারা মুরব্বী ছিল তারা প্রথম জেনারেশন, অর্থাৎ যারা শান্তিবাহিনীতে প্রথম জেনারেশনের, সুধা সিন্ধু খিসা, তাতীন্দ্রলাল, তারা প্রথম জেনারেশনের শান্তিবাহিনীর সদস্য ছিল। তাদের সাথে আমরা যোগাযোগ করতাম, তাদের হেল্প পেতাম টু কন্ট্রোল দিস পিপল। এখন কিন্তু ওই জেনারেশনটা নাই। মাঝখানের যে জেনারেশন তারাও মিসিং। আবার এই বিকজ অফ দি পলিটিক্যাল সিচুয়েশন অফ ভ্যাকিউম, এই হিউজ ভ্যাকিউম হ্যাজ বিন ক্রিয়েটেড। এটা একটা বিরাট কারণ, যে কারণে তারা করতে পেরেছে। সো তারা আর্মি থাকলে তারা ওইভাবে ইনকামটা করতে পারে না। পলিটিক্যাল ক্ষেত্রেও তারা তাদের যে ইনফ্লুয়েন্সটা, তাদের যে মূল স্বপ্ন সার্বভৌম বা তাদের যে স্বাধীন একটা জুম্ম ল্যান্ড, এটা তো তারা আর্মি থাকলে করতে পারছে না। থার্ড হলো জিও পলিটিক্স। এই জিও পলিটিক্সের কথা যদি আমি বলি বা রিজিওনাল পলিটিক্স চিন্তা করি, জেনারেল নাঈম আশফাক হ্যাজ অলরেডি সেইড যে আমরা এই মুহূর্তে আমাদের সাথে ভারতের রিলেশনটা কোথায় আছে আমরা। সো এরকম একটা সিচুয়েশনে তারা তো সেই 5 আগস্টের তখন থেকেই তো তারা আমাদেরকে, পর থেকেই তো তারা আমাদের পিছনে লেগে আছে, একটার পর একটা প্রপাগান্ডা এবং ক্যাম্পে তারা চালিয়েছে। এর সাথে আবার যোগ হয়েছে এখন আমাদের মিয়ানমারের আনস্টেবল সিচুয়েশন। সো সব কিছু মিলিয়ে আপনি যদি একসাথে করেন তাহলে তারা ডেফিনেটলি চাইবে সেনাবাহিনীকে, তারা কখনো সেনাবাহিনীকে রাখতে দিতে চায় না। মেহেদী হাসান পলাশ, আপনার কাছে একটু জানতে চাইব যে আমরা কয়েকদিনে ঘটনা দেখলাম যে পরিমাণ সহিংসতা আমরা দেখেছি, আমরা বিভিন্ন বাড়ি ঘর দোকানপাটে আগুনের ঘটনা দেখেছি, আমরা সেখানে নিরাপত্তার ব্যবস্থার কথা বলছি। এই ঘটনা ঠেকানো গেল না কেন? মানে আমি যদি বলি যে এই সহিংসতাটা কেন আটকানো গেল না? ধন্যবাদ আপনাকে। আমার দুই পাশে যেহেতু দুজন সামরিক বাহিনীর লোক আছেন, আমি চিন্তা করেছি আজকে নিরাপত্তা বিষয় নিয়ে তারা কথা বলবেন। আমি আপনার এই ধরনের প্রশ্ন যেগুলো আমার ফাইন্ডিংসগুলো আছে সেটা থেকে বলি। দেখেন, এই যে পূজা উপলক্ষে 18 দিনের একটা ছুটি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এবং প্রত্যেক বছরই এই বড় ছুটি যখন হয় তারা একটা পরিকল্পনা করে। এবারেও তারা একটা পরিকল্পনা করেছে, সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে আপনার এই যে ট্রাইবাল স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তারা পাহাড়ে গেছে এবং তারা অর্গানাইজ ওয়েতে এই কাজটা করেছে। এখন প্রশ্নটা হলো যে যেহেতু আপনার যে এদের যেহেতু একটা ইউপিডিএফের ছাত্র সংগঠন হলো পিসিপি, তো ওদের ভিতরে তো মানে ফ্র্যাকশন আছে, তো সে কারণে যদি পিসিপির নামে এই কাজটা করা হয় তাহলে আপনার এটাতে হয়তো অন্যরা যাবে না। এই জন্য তারা একটা নতুন যুগ্ম ছাত্র জনতা নামে একটা নিরপেক্ষ একটা টার্মস তারা ব্যবহার করলো যাতে সবাই আসে। বাট পেছনে ওই পিসিপি, বাট তারা ব্যবহার করেছে এই ক্ষেত্রে সাধারণত আমরা দেখি মানে চাকমাদের একটা চাকমা স্টুডেন্টদেরকে এটা দেখি, চাকমারা এখানে পেছনে ছিল, কিন্তু তারা ব্যবহার করেছে মারমা স্টুডেন্ট কাউন্সিলকে। এই যে মারমা স্টুডেন্ট কাউন্সিল, এই মারমা স্টুডেন্ট কাউন্সিলের যে মূল সংগঠন সেটা মারমা সংসদ। খাগড়াছড়িতে মারমাদের দুটো সংগঠন আছে, একটা মারমা ঐক্য ফোরাম আর একটা হলো মারমা সংসদ। এই মারমা সংসদটা আওয়ামী লীগ মানে ডোমিনেটেড সংগঠন, এটা আওয়ামী লীগের সাথে তারা চলে। এই সংগঠনের যিনি সেক্রেটারি তিনি সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অপু সাহেব, তার খুবই ঘনিষ্ঠ এবং অপু সাহেব আবার আমাদের যে সাবেক মন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা তার দোলাভাই, তো জামাই, হ্যাঁ তার জামাই। তো এই যে রিলেশনটা যদি আমরা দেখি তাহলে এই যে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই ঘটনার সাথে রাজনৈতিক সম্পর্ক আছে, আমরা তার একটা পাই এবং এখান থেকে আমরা আলামত পাই। দ্বিতীয়ত হলো আমরা আমাদের ইতিমধ্যেই আমি আমার অনুসন্ধানে পেয়েছি যে আমাদের বিভিন্ন মানে সিকিউরিটি এজেন্সিস তারা বিভিন্ন ফোন রেকর্ড ট্র্যাপ করে দেখা গিয়েছে যে আমাদের প্রতিবেশী বিভিন্ন যারা নিরাপত্তার সীমান্তের ওপারে নিরাপত্তার সাথে যারা জড়িত এরকম অনেক লোকজন তারা এই পাহাড়ের এটার সাথে যারা জড়িত তাদেরকে নানা ধরনের ইনস্ট্রাকশন দিয়েছে, এভাবে করো এবং এরপরে
অমুক দিন এভাবে আসবে, অমুক জায়গায় আসবে, তারা বিপদে পড়লে তাদেরকে চিকিৎসা দেবে, তারা যেতে পারবে, এই ধরনের অলরেডি এটা পেয়েছে। এবং আমি মনে করি ঠিক একই কারণে, এই কারণেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে বলেছেন এটার সাথে জড়িত। আর এটা কারা করেছে, যদি আমরা মানে আমাদের মানে যিনি উপদেষ্টা, পার্বত্য উপদেষ্টা সরাসরি ইউপিডিএফ এর নাম বলেছেন। এবং গতকাল তার সাথে যে 6 জন ছাত্র দেখা করতে গিয়েছিলেন তারা সবাই ইউপিডিএফ এর, অলরেডি পার্বত্য উপদেষ্টা বলেছে। তার মানে হলো যদি আমরা এইখান থেকে দেখি এই ঘটনাটা যে একটা পরিকল্পিতভাবে ইউপিডিএফ এর এবং ইউপিডিএফ এর সাথে প্রতিবেশী এবং এই যে বিগত রাজনৈতিক যে সরকার যারা পলাতক তাদের একটা সম্পর্ক আমরা দেখতে পাই। এবং সেইখানটাতে আমরা যদি দেখি যে ঠেকানো কেন গেল না, এখন ঠেকানোর বিষয়টা হলো কি, ওনারা যারা কাজ করেছেন পাহাড়ে যখন এই ধরনের ঘটনা ঘটে, আপনি জানেন এরা সবসময় মেয়েদেরকে সিরিয়াসলি সামনে দিয়ে দেয়। আপনি বোঝেন যে মেয়েরা যখন সামনে আসে তখন স্বাভাবিকভাবে এই সিকিউরিটি ফোর্সেস বা এগুলো হয়ে যায়। আপনি শুধু ঠেকানো যেত। দেখেন আমি ওই দিন মানে 25 তারিখ সকালবেলা যখন চিটাগাং থেকে মানে রসদ নিয়ে আর্মির একটা গাড়ি আসছিল, সেই গাড়িতে আপনার ওরা হামলা করে এবং সেখানে 4 জন মানে সেনা সদস্য আহত হয়। তার ভিতরে একজন আর্মির মেজর ছিল যার মাথা কেটে যায় এবং 8টা সেলাই লাগে। এবং গুই মারার ঘটনায় 12 জন সেনা সদস্য আহত হয়েছে এবং মানে যাদের ভিতরে 3 জন অফিসার ছিল এবং বিজিবির একজন মেজর সহ 7 জন আহত হয়েছে। আমি একটু এইভাবে শেষ করি যে এর পরেও মানে আর্মির কাছে তো অনেক গান ছিল, তারা চাইলে তো এটা ক্লিয়ার করা খুব কঠিন কিছু ছিল না। তারা আসলে এইখানে এই যে অতিরিক্ত বল প্রয়োগ এই জায়গাটাতে তারা যেতে চায় নাই। তারা যদি চাইতো তারা অনেক কিছু করতে পারতো, কিন্তু এইটা যে ফলে যে ক্ষতিটা হতো বা এটার যে এইটা এড়ানোর জন্য তারা যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। আমি একটু নাইম আশফাক চৌধুরী আপনার কাছে এই বিষয়টা জানতে চাই। আপনি যেখানে কাজ করেছেন পার্বত্য চট্টগ্রামে, আমি জানতে চাই সেখানে এই পরিস্থিতি হ্যান্ডেল করার বিষয়ে আসলে সেনাবাহিনীর প্রতি কী ধরনের নির্দেশনা থাকে? উনি বলছিলেন যে আসলে ইচ্ছে করলেই বল প্রয়োগ করা যেত, কিন্তু তারা আসলে বল প্রয়োগটা করতে চায়নি। সেনাবাহিনীর প্রতি যে নির্দেশনা সেটা হলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা জন্য যতটুকু কাজ করা দরকার সব কিছু করবে। এখন প্রশ্ন আসতে পারে যে হাউ আর্মি ওয়ার্কস। আর্মি যখনই যেখানে কাজ করবে, অপারেশন করবে, আর্মি ওয়ার্কস ফর ইফেক্ট। মানে যে কাজ করবে, এই যে লাঠি নিয়ে দৌড়ানো এটা কিন্তু আর্মির কাজ না, এটা ইন্টারনাল সিকিউরিটি ডিউটিস যেটা করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আনসার, ওরা করবে। কিন্তু আর্মি যেখানে যাবে, যে অপারেশন করবে, ইট হ্যাজ টু বি, আমরা একটা কথা বলি, এক শত্রু এক বুলেট, অর্থাৎ ইউ ক্যান স্পেন্ড অনলি 1 বুলেট টু এলিমিনেট অ্যান এনিমি। মানে ওই ধরনের মূল মন্ত্রেই কিন্তু কাজ করে সেনাবাহিনী। সো ইফেক্ট হবে এই রকম কাজ করবে সেনাবাহিনী। সো আর্মিকে যে ডিপ্লয়মেন্ট যেটা করা হয়েছে সেটা হলো ইন এইড অফ সিভিল পাওয়ার, যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটা ধীরে ধীরে বা এখন যেভাবে কাজ করছে তারা কাজ করবে এবং তাদের নিরাপত্তা বিধানের জন্য যতটুকু কাজ আর্মির দরকার, এইটা পয়েন্ট বেসড সিকিউরিটি হতে পারে অথবা এরিয়া বেসড সিকিউরিটি হতে পারে, ডিপেন্ডিং অন তার স্ট্রেংথ অ্যান্ড রিসোর্সেস, তারা সেই পদ্ধতিগুলো, মিলিটারির পদ্ধতিগুলো অবলম্বন করে। তাছাড়া আরেকটা কাজ, তাদের মূল কাজ, সেটা হলো সাধারণ যে নাগরিক যারা আছেন, এটা পাহাড়ি হোক বাঙালি হোক, তারা তাদের যে সাধারণ নর্মাল যে জীবনযাপন আছে সেই জীবনযাপনটা যেন করতে পারেন। আপনাকে এই ফাঁকে একটা কথা বলে রাখি যে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তার মধ্যে অ্যারাউন্ড 80-90% কিন্তু নিরীহ সাধারণ নাগরিক, এবং বাকি যে 10-20% এরাই হলো মেইন ক্রিমিনাল। এই ক্রিমিনালের মধ্যে ওই যে 6টা গ্রুপ, সশস্ত্র গ্রুপ যারা বললাম, এরা এবং যারা তাদেরকে নিয়ন্ত্রণ করে, এরাই হলো পাহাড়ের অশান্তির মূল। সবচেয়ে আশ্চর্য হলো বিষয় হলো এটা, আমরা 1947 সালেও দেখেছি এরা ইন্ডিয়ার সাথে জয়েন করতে চেয়েছিল, 71 সালে পাকিস্তানের সাথে জয়েন করতে চেয়েছিল এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রথম সশস্ত্র আন্দোলন করে 1976-এ। আজ অবধি এরা এমন কাজগুলো করছে যে কাজগুলো এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার বিরুদ্ধে কাজ করছে। তো আর্মির কাজ হলো যে সাধারণ নাগরিকের নিরাপত্তা বিধান করা, যে বেসামরিক প্রশাসন আছে তারা যেন ফাংশনিং করতে পারে এবং যারা দেশের বিরুদ্ধে
রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে অথবা সশস্ত্র কাজ করবে, তাদের বিরুদ্ধে মিলিটারি অপারেশন করবে। আমি ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুল আলম, আপনাকে যে আপনি যেহেতু কাজ করেন সে দেশে, আমি অনেক জায়গায় আমরা দেখি যখন পাহাড়িদের সঙ্গে সেখানে বাঙালি এবং যারা দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী, তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের কথা হয়। ওইখানে আসলে ওই পাহাড়িদের সঙ্গে বাঙালি এবং সেনাবাহিনীর বলি যে তার দায়িত্বে আছে, তাদের সাথে সম্পর্কটা আসলে কেমন? ধন্যবাদ। পাহাড়িদের সাথে বাঙালিদের সম্পর্কটা মিক্সড সম্পর্ক। আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি এখন আছেন, তাদের একটা অংশ আগে তাদেরকে বলা হতো আদি বাঙালি, যারা অনেক আগে থেকেই পার্বত্য চট্টগ্রামে ছিলেন। আর একটা গ্রুপ আছে যাদেরকে ৭৯-৮০ এই সময় তাদেরকে এখানে আনা হয়েছে। এদেরকে অনেকেই পেজরেটিভলি মানে কটাক্ষ করে বলে সেটলার বাঙালি, যদি আমি তাদেরকে সেটলার বাঙালি বলতে চাই না, তারাও বাঙালি। এই দুটো গ্রুপ আছে। তো পাহাড়ে যারা বিশেষ করে চাকমা সম্প্রদায়, তাদের অনেকের সাথে আমার কথা হয়েছে এবং সিনিয়র সিটিজেন যারা, তারা সবসময় একটা জিনিস আমাকে বলতো যে কমান্ডার সাহেব, এই যে আমরা না আদি বাঙালি যারা আছে তাদের সাথে কিছুটা কমফোর্টেবল, কিন্তু এদের সাথে আমরা কমফোর্টেবল নয়, কারণ এরা পরে এসছে, এরা অতটা কিছুটা তারা যে আপনার নদী ভাঙন থেকে এসছে, এরা শিক্ষিত একটু কম, যারা প্রথম জেনারেশন ছিল, বাট তাদের পরের জেনারেশন এখন তো আস্তে আস্তে তারা মার্শাল্লাহ অনেক শিক্ষিত হচ্ছে, ডাকসু নির্বাচনে দেখি আমরা। তো এদের ব্যাপারে তাদের একটা রিজার্ভেশন ছিল। তো যার ফলে ওরা সবসময় ভয় পেত এবং ওরা বলতো যে যখন হাসিনা যখন ক্ষমতায় আসে অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, আওয়ামী লীগ হচ্ছে অতি ন্যাশনালিস্ট, আবার যখন বিএনপিতে ক্ষমতা আসে তখন এরা হচ্ছে কিছুটা রিলিজিয়াস মাইন্ডেড, তারা আবার কিছুটা ধর্মভীরু, এবং তখন এরা অনেক ধরনের রিলিজিয়াস এক্সট্রিমিজম কাজ করে। এসব কিছু মিলে আমরা একটা টানাপোড়েনের মধ্যে থাকি। সম্পর্কটা তাদের বর্ণনা অনুযায়ী সম্পর্কটা এরকম। মূল কথা হলো যে সাধারণ পাহাড় মানে অবাঙালি এবং সাধারণ বাঙালিদের মধ্যে রিলেশন খুব যে ভালো সেটাও বলবো না, আবার একদম যে খুবই খারাপ ওয়ার্কেবল না এরকমও না। মূলত এই জিনিসটাকে ব্যবহার করে এই মাইনরিটি কার্ডটা খেলে মূলত এই যে সন্ত্রাসী সংগঠনগুলো, তারাই এই কার্ডটা খেলে। আমাদের সাথে অনেক পাহাড়ির, আমার এখন আজকে আমি কয়েকজনের সাথে কথা বলেছি যাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, যোগাযোগ আছে খোঁজ খবর নেওয়ার জন্য। অনেকের সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, অনেকের বাসায় আমাদের রেগুলার যাতায়াত আছে। এখন আমি 2016 সালে পার্বত্য চট্টগ্রাম থেকে চলে এসেছি। এরপরে 17 সালে যখন আমি এনডিসি করি তখন আমি ওখানে গিয়েছি, যে আমি অনেকের বাসায় ঘুরেছি। এখনও যখন আমি মাঝখানে সাজেকে বেড়াতে গেলে আমি খাগড়াছড়িতে নেমে একদিন থাকি এবং অনেকের বাসায় যাই। ঠিক আছে, আমাদের সেই মানে রিলেশনটা আছে। কিন্তু ওই যে স্বার্থান্বেষী যারা আছে তারা সবসময় চায় আমাদের সাথে সম্পর্কটাকে নষ্ট করতে, এটাকে অন্যভাবে ছোট্ট একটু উত্তর আপনাকে চাইব, যেটা বলছি প্রথমে প্রশ্ন করেছিলাম যে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি তারা করে, যদি সত্যি সত্যি সেনাবাহিনী সেখান থেকে ক্যাম্পগুলো সরিয়ে নেওয়া হয়, পরিস্থিতি কী হবে সেখানে? এটা একটা খুব মজার বিষয়, ভালো একটা প্রশ্ন করেছেন। আপনাকে শুধু এটুকু বলতে পারি যে ইউপিডিএফের যারা লিডার, সন্টু লারমা জিএসএসের লিডার, যারা পুরাতন লিডার, তারা মন থেকে কেউ চায় না সেনাবাহিনী এখান থেকে চলে যাক। যদি সেনাবাহিনী এখান থেকে যায়, দে উইল বি দ্য ফার্স্ট টু বি কিল্ড, দে উইল নট সার্ভাইভ, বিকজ তারা এতদিন ধরে এখানে আরেকটু জিনিস তাহলে একটু মানে একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া দরকার। 1997 সালে যে পার্বত্য শান্তি চুক্তিটা হয়েছে, ওই সময়কার প্রেক্ষাপট একটু গেলে আপনি বুঝতে পারবেন। ওই সময় আমরা তো সবাই জানি যে এই পার্বত্য চট্টগ্রামের এই পুরো প্রবলেমটা পাশ থেকে স্পন্সার্ড। ওই সময় কিন্তু ওই যারা স্পন্সার করতো সেরকম গভর্নমেন্ট ছিল না। ওই সময় যে গভর্নমেন্টটা ছিল তাদের ডক্ট্রিন আলাদা ছিল, স্পেশালি আইকে গুজরাল, ঠিক আছে। এবং এই সময়কার ডক্ট্রিনটা আলাদা থাকার সময় তারা কিন্তু ওদেরকে সাপোর্ট করে নাই। এখানে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়িরই একজন রাইটার একটা বই আছে, ফিরে দেখা শান্তি বাহিনীর গৃহযুদ্ধ, স্বপ্নের অপমৃত্যু, উৎপল খিসা লিখেছেন। এটার মধ্যে উনি ক্লিয়ারভাবে লিখেছেন কীভাবে তাদের এই মিশনটা, কীভাবে মানবেন্দ্র মারা গেল, তাদের কীভাবে অন্তর্দ্বন্দ্বগুলো হলো, কীভাবে তাদের বিপ্লবটা ব্যর্থ হয়ে গেল ইন্ডিয়ার কারণেই, তাদের সাপোর্ট এবং না সাপোর্ট, সমর্থন এবং অসমর্থন দুটোর কারণে। তো এই যে তখন তারা বাধ্য হয়ে এই চুক্তিটাতে তারা অবনীত হয়েছিল, তারা আসলে কখনো মন থেকে চায়নি, কিন্তু তারা কম্পেলড হয়েছিল এটা করতে এবং জীবনের শেষ দিকে এসে কিছু সুযোগ সুবিধা ভোগ করতে। এবং এই কারণে তাদেরকে কিন্তু এই এতগুলো ফ্যাকশন হয়েছে, তারাও জানে যে আর্মি উঠে গেলে দে উইল বি কিল্ড। মেহেদী হাসান পলাশ, আপনার কাছে একটু জানতে চাইবো, প্রথম হচ্ছে যে সেখানে পর্যটনের কী অবস্থা এই ঘটনার পরে এবং সমাধানের কোনো পরামর্শ আপনার কাছে আছে কিনা?
ধন্যবাদ আপনাকে। পর্যটনের অবস্থা শুরু থেকেই আপনি জানেন যে অনেক পর্যটক আটকা পড়েছিল এবং তারপরে এই সহিংসতার ফলে পর্যটকরা আর যায় নাই। বাট এই যে 18 দিনের ছুটি, এটা কিন্তু একটা বিরাট ব্যবসা এবং এই পর্যটনের সাথে জড়িত যে সমস্ত গাড়ি ব্যবসায়ী, হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট, টোটালি তারা বসে গেছে। ক্ষতিগ্রস্ত কারা বেশি? ক্ষতিগ্রস্ত এরাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা পাহাড়িরাই তো পর্যটনের ওখানে লিড দেয়। আপনি যেটা বলেছেন সমাধানের বিষয়টা দেখেন, এই যে 3 জন লোক নিরীহ মানুষ মারা গেল, আপনার এতগুলো লোক আহত হলো, এত ঘর বাড়ি পুড়লো, এত ভাঙচুর হলো, এটা যদি সমতলে হতো তাহলে কি হতো? এতক্ষণে দেখতেন যে কয়েক হাজার লোকের নামে মামলা হয়ে যেত। আজকে 1 সপ্তাহ ধরে এই ঘটনা ঘটছে, একটা মামলা হয়েছে কারো নামে। এই যে একটা ফলস অ্যালিগেশন দেয়া হলো, এখন তো পরিপূরিত। আমি মনে করি এই যে ফলস অ্যালিগেশন কারা দিল, কেন দিল, এটা তদন্ত করে বের করে মামলা দায়ের করা এবং এই সামগ্রিক বিষয়ে যদি যারা যারা এটার সাথে জড়িত, এখন তো ভিডিওর যুগ, সব ভিডিও আছে, যদি আপনি এটার জন্য মামলা দিয়ে যদি দৃষ্টান্তমূলক শাস্তি একটা দিতে পারেন, তাহলে বাকি আরো অনেকগুলো বিষয়টা হয়। কিন্তু আমাদের দেশে এটা হয়, পাহাড়ে এটা হয় না বলে এইগুলো হতে থাকে বারবার। আপনার কাছে যদি সমাধানের বা কোনো বার্তা যদি দেন আপনি। জি, খুব সংক্ষেপে বলবো, যেহেতু আমরা সবাই আলোচনা করেছি, সবাই আলোচনা একই জিনিস বলছি যে এইটার অনেক ধরনের অংশীজন আছে। সো সকল অংশীজনের জন্য বিভিন্ন ধরনের অ্যাকশন বা পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যদি আমরা ভারতের সাথে কথা যদি বলি, তাদেরকে এই বার্তা দিতে হবে, সে ফর এক্সাম্পল আমরা যতটুকু জানি অনেক ধরনের ক্যাম্প, জেএসএস, সিপিডিএফ এর ক্যাম্প এখনও কিন্তু ভারতের ভেতরে আছে। সো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত যে এই সকল পয়েন্টগুলো ধরে তাদেরকে জানানো যে এই সকল জায়গাতে ক্যাম্প আছে, এইটার তথ্য আমাদেরকে জানানো, যেভাবে তারা আমাদের সাথে করতো। মিলিটারির যে কাজ, সেই কাজটা আমার একটা এক্সপেকটেশন থাকবে যে মিলিটারি মাস্ট এনহান্স দেয়ার মিলিটারি অপারেশনস। এখনকার যুগে ভিডিও ফুটেজ আছে, সেই সকল ভিডিও ফুটেজ নিয়ে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, কঠোর হস্তে তাদেরকে দমন করতে হবে। সমস্যা আমি মাহবুব আলম আপনার কাছে আপনার কোনো বার্তা? ধন্যবাদ। আমি জাস্ট শুধু একটা তথ্য দিতে চাই। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির আগে এবং পরে, আগে যে পরিমাণ ক্যাজুয়ালিটিস হয়েছে, সেখানে কিন্তু বাঙালিরা বেশি মারা গেছে, আহত হয়েছে বেশি বাঙালি, মারা গেছে বেশি বাঙালি, অপহরণ হয়েছে বেশি বাঙালি। শান্তি চুক্তির পরে মৃতের সংখ্যা এবং আহতের সংখ্যা এবং অপহরণের সংখ্যা পাহাড়িরা বেশি হয়েছে। এবং এটা কে করেছে? এটা বাঙালিরা তো করেনি, সিকিউরিটি ফোর্সও করেনি, পাহাড়িরাই পাহাড়িকে করেছে, একটা গ্রুপ আরেকটা গ্রুপের বিরুদ্ধে করেছে। 2 নম্বর পয়েন্ট হলো যে পাহাড়ি এবং বাঙালি যে রিলেশন, এই রিলেশনটা এটাই কিন্তু সবচেয়ে বড় বিগেস্ট ফল্ট লাইন পার্বত্য চট্টগ্রামে। কারণ পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে যদি আপনি দেখেন, মোঘল আমল বলেন, ইংরেজদের আমল বলেন এবং পূর্ব পাকিস্তান আমল বলেন, অর্থাৎ পাকিস্তান আমল, প্রত্যেকটা সময়ে তাদের প্রত্যেকেরই টুলস ছিল বাঙালি এবং তাদের সাথে ইন্টারপ্লে হয়েছে। সো বাঙালিদের প্রতি একটা ঘৃণা আছে। এটাকে ওভারকাম করতে যদি না পারি আমরা এখন, তাহলে এখানে পাহাড়ে শান্তি আসবে না। আরেকটা জিনিস শুধু একটু ছোট্ট করে বলে নিই, আপনি যদি পার্বত্য চট্টগ্রাম বাঙালি এবং পাহাড়িদের আপনি এটা দেখেন, মানে ট্রাইবালদের বসতিটা যদি দেখেন, 6টা পৌরসভায় কিন্তু বাঙালি চেয়ারম্যান। অর্থাৎ তার মানে কি দাঁড়াচ্ছে যে বাঙালিরা কমিউনিকেশন সেন্টারগুলোতে কনসেন্ট্রেটেড, তারা ভিতরের দিকে যেতে পারছে নিরাপত্তার কারণে। অন্যদিকে অন্য উপজেলা ইলেকশনগুলোতে এখন কিন্তু এতে জেএসএস, ইপিডিএফ তাদের কিন্তু গ্রহণযোগ্যতা কমছে। আপনি যদি 2টা ইলেকশন বিবেচনা করেন, কমছে। এটা কি মেসেজ দেয়? মেসেজ দেয় যেটা পার্বত্য চট্টগ্রামে শান্তি আনতে গেলে পাহাড়ি এবং বাঙালির মধ্যে সম্প্রীতি এবং সাম্য প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয়, যেটা ডক্টর নাঈম আশফাক বললেন, যতগুলো স্টেক হোল্ডার আছে দেশের, সবাইকে এটা কাজটা করতে হবে। আপনাদের 3 জনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 18 এর সঙ্গে থাকবেন।